প্রত্যাশা মতো এগোচ্ছে দেশের কৃষি খাত। স্বাধীনতার 4 দশক পর মূল্যায়ন বিশ্বব্যাংকের। বিপণন ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ। এখন বড় চ্যালেঞ্জটা হলো জমির উৎপাদনশীলতা বাড়ানো। কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিপণন ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। উৎপাদন বাড়াতে লাগসই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। উপকূলীয় অঞ্চলে মুক্তা চাষ করতে পারি, উপকূলীয় অঞ্চলে আমরা স্ক্যালপ চাষ করতে পারি, অয়েস্টার চাষ করতে পারি, ডাইভার্সিফিকেশন অফ মেরিন অ্যাকোয়াকালচার, সেই সব জিনিসগুলো কিন্তু এখনো আমাদের হয়নি। এর জন্য যে পরিমাণ আমাদের গবেষণা দরকার সেই পরিমাণ গবেষণা হচ্ছে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌরুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ বহাল। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 জনের হদিস না মিলতেই আরও 2 তরুণ উধাও। জঙ্গিরা কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে, আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। 2021 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,000 মেগাওয়াটে উন্নীত করা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন। শিশুদের শরীরের ওজনের 10% বেশি ভারী স্কুল ব্যাগ বহন করতে দেয়া যাবে না, হাইকোর্টের রায়। মন্ত্রণালয়কে মনিটরিংয়ের নির্দেশ। এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। জানাজা অনুষ্ঠিত। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আদালত। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ সকালে এ রায় দেন। এতে অপর 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। গত বছরের 11 ফেব্রুয়ারি মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি। 2004 সালের সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের সময় গ্রেনেড হামলায় আহত হন সে সময়ের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, আর নিহত হয়েছিলেন 2 পুলিশ সহ 3 জন। আসামিপক্ষ রিভিউ না করলে জেল কোড অনুযায়ী যে কোনো সময় কার্যকর করা যাবে রায়, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সে সময়ের আহত একজন। ঘটনার বিচার হওয়ায় আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এরকম অপরাধ অপকর্ম যারাই করুক তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারিখ আছে এবং সেই আদালতে আমার যে 2 আসামি তারা আসবে, তাদের সাথে কথা বলবো। তবে ইতিপূর্বে আমি আলাপ করে যতটুকু আভাস পেয়েছি তারা রিভিউ করবে। এই আদেশের বিরুদ্ধে তারা যদি রিভিউ করতে চায় তারা রিভিউ করবে, আর যদি রিভিউ না করে তো সেই ক্ষেত্রে এই তাদেরকে ডেথ ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে 7 দিন এবং 21 দিন এর মাঝখানের সময়ে তাদের মৃত্যুদণ্ড যে কোনো সময় কার্যকর করা হবে। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 জনের হদিস না মিলতেই আরো 2 তরুণীর খোঁজ মিলছে না। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বনানী ও ক্যান্টনমেন্ট থানায় পৃথক 2টি জিডি করা হয়েছে। 2 তরুণের মধ্যে ইমরান ফরহাদ গত 29 নভেম্বর ও সাইদ আনোয়ার খান নামে অন্যজন 5 ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। ইমরান রাজধানীর একটি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী এবং সাইদ আনোয়ার ও লেভেলের শিক্ষার্থী। নিখোঁজ ইমরান ফরহাদের মা এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা চেয়ে ইমরানকে ফিরে আসার আকুতি জানিয়েছেন। এদিকে জঙ্গি গোষ্ঠী কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আমার ছেলে কোনোদিন এই পথে যাবে না, কারণ আমরা এরকম শিক্ষা দেই না, বেরোয় না। আমার এই যে আমার মনে সাক্ষী দেয় সব লাইনে কোনোদিন সে যাবে না, কারণ সে ভালো রকম জানে যে এর মধ্যে কোনো শান্তি নাই,
আখিরাতের শান্তি তো নাই। আমাদেরকে অ্যালার্ম হতে হবে এই দুটি বিষয়। একটা হচ্ছে যে তার মানে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, একটা লিডারশিপ, যে লিডারশিপটা নষ্ট হয়েছিল সেটা গ্রো করেছে, সেই লিডারশিপের নিচে এখন নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। নট নেসেসারিলি এরা দেশে আছে বা দেশের ভিতরে কোথাও ঘোরাঘুরি করছে, হয়তো এমনও হতে পারে যে এদেরকে কেউ সন্দেহ করে ফ্রেশ, এরা হয়তো দেশের বাইরে চলে গেছে, যেভাবেই হোক দেশের বাইরে যাওয়ার একটা সমস্যা না। এই বিষয়টা আমার মনে হয় যে পুলিশকে খুব ভালো করে খতিয়ে দেখতে হবে। শিশুদের শরীরের ওজনের 10% বেশি ওজনের স্কুল ব্যাগ বহন করতে দেয়া যাবে না, এ রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টিকে নজরদারির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের বেঞ্চ এই রায় দেন। স্কুল ব্যাগ বহন করা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বলেও রায় বলা হয়। ভারী ব্যাগ বহন করানো যাবে না এ বিষয়ে 2 বছর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন কার্যকরে ব্যবস্থা না নেয়ায় উষ্মা প্রকাশ করেন আদালত। গত বছরের 9 আগস্ট সুপ্রিম কোর্টের 3 আইনজীবী ভারী স্কুল ব্যাগ বহন করার বিষয় নিয়ে রিট দায়ের করেন। এদিকে হাইকোর্টের দেয়া রায়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন এ রায় শিক্ষার্থীদের পক্ষে গেছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। 6-7টা ক্লাস থাকে একটা দিন, আর একটা সাবজেক্টের জন্য অনেক সময় 2টা বইও থাকে, খাতাও থাকে, সবগুলো একসাথে নিয়ে আসতে কষ্ট হয়। বয়স অনুযায়ী এতগুলো বইয়ের ভার আসলে আমার পক্ষে বহন করাটা সম্ভব হয় না। একজন শিক্ষার্থীর পক্ষে গিয়েছে রায়টা। উপরের লেভেল থেকেই কমায় আনতে হবে, যে পড়াশোনার পুরো সার্বিক ব্যবস্থা কমায় আনলে বইয়ের চাপটা কমে যাবে। হাইকোর্টের রায়টা অত্যন্ত যুক্তিসঙ্গত। এতদিন পরে হলো যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এটা আমরা অন্তত এটা সানন্দে গ্রহণ করি এবং এটা অতি বাস্তবায়িত হওয়া অতীব জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2021 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,000 মেগাওয়াটে উন্নীত করতে কাজ করছে সরকার। দেশের 78% মানুষ বর্তমানে বিদ্যুতের সুবিধা পাচ্ছে উল্লেখ করে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বিদ্যুৎ সচিব ও জ্বালানি সচিব সহ নীতি নির্ধারকগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, বাংলাদেশে বর্তমানে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি আমলে বিদ্যুতের দাবিতে মিছিল করার সময় মানুষের জীবন দিতে হয়েছে। নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুতের জন্য দেশকে গড়ে তুলতে চাই। 30 সাল বর্তমানে আপনারা জানেন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যেই এই গত 8 বছরে আমরা নতুন 80টার উপর বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি এবং আজকে বাংলাদেশে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সবাই একটু সাশ্রয়ী হবেন, সেটাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো। আসুন আমরা সকলে মিলে এই দেশ, যে দেশ আমাদের দেশ, আমরা স্বাধীন করেছি, আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলি, যেন বিশ্ব সবাই সবসময় বাঙালি হিসেবে আমরা মাথা উঁচু করে চলতে পারি। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন একটা সম্মানজনক অবস্থানে সারা বিশ্বে দাঁড়াতে পারে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জে চলছে প্রচারণা। কাউন্সিলর ও অন্য মেয়র প্রার্থীদের প্রচারণা তেমন জমে না উঠলেও উৎসব মুখর পরিবেশে বিভিন্ন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার জাবেদ আলী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকাল 9টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত নগরের 7 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি কদমতলীর পশ্চিমপাড়া, ফকিরপাড়া ও কলেজপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আইভীর প্রচারণায় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাগম বাড়তে থাকে। অনেক ভোটাররাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জের উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি পরিবেশ বান্ধব শহর গড়ার প্রতিশ্রুতি দেন। সিটি কর্পোরেশনের যতগুলি খাল আছে, খাল পুকুরকে সংরক্ষণ করা, খেলার মাঠকে আরো বাড়ানো এবং তরুণদেরকে মাদকের থেকে বাদ দিয়ে সাংস্কৃতিক বলয়কে প্রাধান্য দিয়ে এবং খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এমন
কোনো 27টা ওয়ার্ড নাই যেখানে আমি কাজে হাত না দিয়েছি। এই কাজগুলিকে চলমান রাখার জন্য আমি মনে করি এই মুহূর্তে নৌকায় ভোট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং নারায়ণগঞ্জবাসী সেই কাজটিই করবে। এদিকে একই সময় নগরীর চাষাঢ়া মোড়ের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগরীর নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দেখা যায়। তিনি সে সময় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নগরবাসী এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন বিএনপির মেয়র প্রার্থী। মানুষের মধ্যে একটা পরিবর্তনের বিষয় আমরা লক্ষ্য করছি। মানুষ সবাই আমাকে খুব সহজভাবে গ্রহণ করছে। মানুষের যে অধিকার সেটাই আমরা চাচ্ছি। আমরা আশা করব যে নারায়ণগঞ্জের মানুষ একটি উৎসব মুখর পরিবেশে এবং বিনা বাধায় তারা ভোট দিবে তাদের পছন্দের সেই প্রার্থীকে। এদিকে নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জে 2 দিনের সফরে এসে সকালে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এ সময় ভোটারদের সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার। যে আমাদের শুধুমাত্র কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে না, কেন্দ্রের বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভাবে ঘোরাঘুরি করবে, যেটা আচরণবিধি সকলের জন্য সমান। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য যে যে উপাদানের প্রয়োজন আমরা ভিতর থেকে এবং বাহির থেকে নিজেদের মাধ্যমে বা গোয়েন্দার মাধ্যমে আমরা সার্বক্ষণিক এই বিষয়টার উপরে নজর রাখছি। বৃহস্পতিবার মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নগরীর চাষাঢ়া এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় আছেন রাশেদ লিমন। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি তাফসির বাবুর কাছে। তাফসির। হ্যাঁ রাজু, আমরা আসলে দেখেছি যে নির্বাচনী যে প্রচার অভিযান সেটি আসলে আনুষ্ঠানিকভাবে 5 তারিখে শুরু হয়। এরপরে 3 দিন, আজকে তৃতীয় দিন চলছে। তো এই 3 দিনে আসলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তিনি 2টি ওয়ার্ডে ঘুরেছেন। প্রথম দিন তিনি 6 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন এবং গতকাল এবং আজকে এখনো পর্যন্ত তিনি 7 নম্বর ওয়ার্ডে গিয়েছেন। এই 2টি ওয়ার্ডের মোটামুটি সবগুলো এলাকায় তিনি চষে বেরিয়েছেন, প্রতিটি পাড়া মহল্লায় গিয়েছেন, প্রতিটি অলিগলিতে গিয়েছেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আজকে আমরা দেখেছি যে যেখানে একটু মানুষের সমাগম বেশি হয় সেই জায়গাগুলোতে কোথাও কোথাও পথসভার মতো আয়োজন ছিল, সেগুলোতে তিনি বক্তব্য রেখেছেন। এবং এর পাশাপাশি আজকে তিনি শহরে, তার তো আসলে নির্বাচনী প্রচার অভিযান আজকের মতো শেষ, তবে শহরে বিকেলবেলা তিনি ডিআইটি মোড়ে একটি কর্মী সভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগের এবং সেখানে তিনি তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরবেন। তো এই সকাল 9টা থেকে আজকে দুপুর 1টা পর্যন্ত একটানা 4 ঘন্টা তিনি প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে বেরিয়েছেন, একেবারে 12 থেকে 13 কিলোমিটার হেঁটেছেন এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন আমরা কিছু মৌলিক পরিবর্তন দেখতে পেয়েছি। যে তিনি সাধারণত নারায়ণগঞ্জের সিটিকে নিয়ে কিছু পরিকল্পনা তার থাকে, সেগুলো ওভারঅল সব জায়গায় বলে থাকেন। তবে আজকে এলাকা ভেদে তিনি গিয়ে নিজ নিজ এলাকায় যে যে সমস্যাগুলো বেশি সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নতুন করে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন সিদ্ধিরগঞ্জে তিনি স্থানীয় কিছু সমস্যার কথা তুলে ধরছেন, যেগুলো আসলে সেখানে আসলে খাল বিল বেশি রয়েছে, পুকুর বেশি রয়েছে। তিনি সেখানকার বাসিন্দাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে সেই খাল বিলগুলো খনন করা হবে এবং খনন করে সেগুলো আবারও যেন সুশোভিত অবস্থায় থাকে সেরকম একটি ব্যবস্থা তিনি করবেন, এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। এবং একই সাথে তিনি নতুন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো হচ্ছে যে তিনি ক্লিন এবং সবুজ একটি নগরে গড়ে তুলবেন এবং এখানে যেন নারীর ক্ষমতায়ন ঠিকমতো থাকে সেই ব্যাপারটি তিনি দেখবেন, এরকমটি আমাকে বলেছেন। তো আমরা এখন চলে যাচ্ছি রাশেদ লিমনের কাছে, তিনি রয়েছেন সিদ্ধিরগঞ্জে। তাফসির যেমনটি জানাচ্ছিলেন যে চাষাঢ়া থেকে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রচারণার খবর, তেমনি বিএনপি প্রার্থীও কিন্তু সিদ্ধিরগঞ্জ এলাকায় রয়েছেন। এখন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা, পাশাপাশি কিন্তু এখানে রয়েছেন যে তৃণমূল নেতারা, অর্থাৎ তিনি যে 10 নং ওয়ার্ডে রয়েছেন, 10 নং ওয়ার্ডের নেতাকর্মীরা রয়েছেন। 10 নং ওয়ার্ডের নেতাকর্মীদের সহ তিনি কিন্তু তার এই প্রচারণা চালাচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন। পাশাপাশি তিনি যে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, গিয়ে কিন্তু ভোটারদের কাছে বিভিন্ন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে পুরো সিটি কর্পোরেশন এলাকার রাস্তাঘাট, যানজট নিরসন, পরিচ্ছন্ন নগরী বা সিদ্ধিরগঞ্জ এলাকার বিশেষ করে এখন যেমন রয়েছেন তিনি সিদ্ধিরগঞ্জে এলাকার বিশেষ বিশেষ ক্ষেত্রে কি কি উন্নয়ন দরকার মানুষের কাছ থেকে জানছেন, যে তিনি আবার এই নির্বাচিত হলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করবেন, এ ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে তিনি কিন্তু
আমি সকালবেলা তার কাছে জানতে চেয়েছিলাম যে নির্বাচনের পরিস্থিতি বা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেই পরিস্থিতির নিয়ে তিনি কি ভাবছেন, এবং তিনি কিন্তু সবকিছু মিলিয়ে যেটা বলছেন যে আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বা নির্বাচনের মাঠের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, এবং আরেকটি তিনি দাবি জানিয়েছেন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে যে তারা যদি এমন পরিস্থিতি থাকে তাহলে 22 ডিসেম্বর পর্যন্ত তাহলে সুষ্ঠু নির্বাচন হবে বলেও তিনি আশা জানিয়েছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সিদ্ধিরগঞ্জ থেকে সব শেষ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানছিলাম। চাষাড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাফসির বাবু এবং সিদ্ধিরগঞ্জ থেকে রাশেদ লিমন। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। 27টি ওয়ার্ডের প্রতিটিতেই নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিকভাবে যে কোনো নাশকতার ঘটনা মোকাবিলায় থাকবে বিশেষ ব্যবস্থা। নির্বাচনের দিন পর্যন্ত ভোটার ও প্রার্থীদের সচেতন করতে চলবে বিশেষ ক্যাম্পেইন। রাশেদ লিমনের রিপোর্ট। আসছে 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা বলয় করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। 174টি কেন্দ্রের প্রতিটিকেই দেয়া হবে সমান গুরুত্ব। মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। নগরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় 3 থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে স্ট্রাইকিং ফোর্স। যত বড় কেন্দ্রই হোক সেখানে প্রাচীর থাক বা না থাক, আমরা দরকার হলে আমাদের সিকিউরিটি বাহিনীকে মোতায়েন করে প্রাচীর তৈরি করব। পয়েন্ট থাকবে একটি, এই দিক দিয়েই ভোটাররা ঢুকবেন এবং ওই দিক দিয়ে বের হয়ে চলে আসবেন। সেখানে অবশ্যই তাকে ভোটার স্লিপ দেখাতে হবে। প্রত্যেক কেন্দ্রে হয়তো 25 জন বা তারও বেশি আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, যেটা আমরা স্থায়ী বলছি আর কি। মোবাইল টিম তো ভ্রাম্যমান থাকবে, কিন্তু কোনো কেন্দ্রে যদি প্রয়োজন হয় তাহলে যেন সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে সে কেন্দ্রে এসে যে জন্য ডাকা হয়েছে সেই কাজটি করতে পারে। দেশের প্রথমবারের মতো কোন নির্বাচনে 27টি ওয়ার্ডের প্রতিটিতেই থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটের আগের দুদিন থেকে যুক্ত হবেন আরও 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোটারদের নিরাপত্তায় থাকবে বাড়তি ব্যবস্থা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটি পদে প্রায় 6 জন বা 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই জন্যই এত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে কাজ করবেন। 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এটা সর্বোচ্চ সংখ্যক একটি ডেপ্লয়মেন্ট হতে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। পাশাপাশি বৈধ অস্ত্রের জন্য অবৈধ ব্যবহার না হয় এই জন্য আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া প্রার্থী ও ভোটারদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে সদর ও বন্দরে 50,000 লিফলেট বিলি করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দাফনের জন্য তার মরদেহ নেওয়া হয়েছে ময়মনসিংহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার সকাল 11টায় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেয়। পরে তার কফিনে শ্রদ্ধা নিবেদনের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তিনি ছিলেন উদীয়মান আজকের প্রজন্মের এক সুপ্রিয় কবি, সাহিত্যিক, রাজনৈতিক কলামিস্ট। মাহবুবুল হক শাকিলের এই মৃত্যু বর্তমান প্রজন্মের একজন প্রতিভাবান মানুষকে এই প্রজন্ম হারালো। শাকিল অত্যন্ত গভীর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ে পর্যালোচনা করতে সক্ষম ছিল এবং তার বিশ্লেষণ অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো অনেক সময় গ্রহণ করেছি এবং তাতে করে আমরা ফল লাভ করেছি। এর আগে ময়নাতদন্তের জন্য বারডেম হাসপাতালের হিমঘর থেকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাকিলের মরদেহ। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানান, শাকিলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। মৃতদেহের বডি থেকে আমরা তার রক্ত নমুনা সংরক্ষণ করেছি, তারপরে আমরা তার হার্ট এবং ভিসেরা সংরক্ষণ করেছি। এই সব কিছু আমরা ইনভেস্টিগেশন ল্যাবে পাঠাবো। ল্যাবের কাছ থেকে যখন আমাদের কাছে রিপোর্ট আসবে, ওই রিপোর্ট পর্যালোচনা করে তখন আমরা ফাইনাল মতামত দিব। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি জাপানি রেস্টুরেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ,
সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। দেশে বাড়ি ভাড়ার নীতিমালা থাকলেও সুস্পষ্ট ধারণা নেই কোনো পক্ষের। নিয়ম নীতির তোয়াক্কা করেন না মালিকরা, অসহায় ভাড়াটিয়া। সচেতন হওয়ার পরামর্শ। টেকসই উন্নয়নে প্রত্যাশা মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খাত। স্বাধীনতার 4 দশক পর বাংলাদেশের কৃষি অর্থনীতি নিয়ে এই মূল্যায়ন বিশ্বব্যাংকের। তবে এই খাতের উন্নয়নে গবেষণা কার্যক্রম যতটা গুরুত্ব পাওয়ার কথা সে তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বলেও মনে করে সংস্থাটি। আর মৎস্যবিজ্ঞানীদের মতে বর্তমান প্রেক্ষাপটে কৃষিতে খাদ্যশস্যের পাশাপাশি সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মৎস্য খাতে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ৪৫ বছর আগে খাদ্য ঘাটতি নিয়ে জন্ম হয়েছিল যে কৃষি প্রধান বাংলাদেশের, বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ লাল সবুজের সেই দেশ। বছর শেষে কিছুটা উদ্বৃত্তও থাকে 16 কোটি মানুষের প্রধান খাদ্যশস্য চালের উৎপাদন। খাদ্যের যোগান আর শিল্প সহায়ক উপাদান কিংবা কর্মসংস্থান সবকিছু মিলিয়ে যে পথে হাঁটার কথা ঠিক সে পথেই হাঁটছে বাংলাদেশের কৃষি। উন্নয়নের সাথে সাথে কৃষি খাতের শেয়ার উৎপাদনে কমে যায় এবং অন্যান্য অকৃষি খাতের উপর নির্ভরশীলতা অনেক বেড়ে যায়। তার মানে না যে কৃষি খাতের গুরুত্ব কমে যাচ্ছে। একই প্রবণতা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। এখন বড় চ্যালেঞ্জটা হলো জমির উৎপাদনশীলতা বাড়ানো। কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিপণন ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। তবে নদী ভাঙন, বসতি স্থাপন আর জলবায়ুর পরিবর্তন এসব কিছুর কারণে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে খাদ্যশস্যের ফলন। এমন পরিস্থিতিতে সমুদ্রসীমার বড় একটা অংশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা যোগ করেছে মৎস্য খাত। বহু দেশ লং লাইন ফিশিং করে, আমাদের এখানে আমরা ইচ্ছা করলে বহু মাছ ধরতে পারি, সেটা কিন্তু আমরা করছি না। উপকূলীয় অঞ্চলে মুক্তা চাষ করতে পারি, উপকূলীয় অঞ্চলে আমরা স্ক্যালপ চাষ করতে পারি, অয়েস্টার চাষ করতে পারি। এই অবস্থায় খাদ্যশস্য কিংবা মৎস্য বহুমুখী কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে লাগসই প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। ডাইভার্সিফিকেশন অফ মেরিন অ্যাকোয়াকালচার, সেই সব জিনিসগুলো কিন্তু এখনো আমাদের হয়নি। এর জন্য যে পরিমাণ আমাদের গবেষণা দরকার সেই পরিমাণ গবেষণা হচ্ছে না। সরকারি ব্যয় এগ্রিকালচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে কতটুকু, সেটা কিন্তু জিডিপির 1% কম। আমি যদি ব্যয়ের সূচক দিয়ে মাপি তাই বলবো আমরা যথেষ্ট কি মনোযোগী এখনো হই না, কিন্তু আর হওয়ার দরকার। উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষিপণ্যের চাহিদা যোগানের পরিসংখ্যানে হয়তো ভারসাম্য রক্ষা করা যাবে, কিন্তু শক্তিশালী বিপণন কাঠামো নিশ্চিত করা না গেলে এর পুরোপুরি সুফল পাওয়া নিয়ে থেকেই যাবে অনিশ্চয়তা। বরাবরই এমন সম্ভাবনা ও শঙ্কার কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। তাই কৃষির টেকসই উন্নয়নে বাজার ব্যবস্থা শক্তিশালীকরণে নজর রাখতে হবে সব সময়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিভাগের শতভাগ জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে পতিত জমি চাষাবাদ শুরু হয়েছে। ইতোমধ্যে 66 ভাগ জমি আবাদের আওতায় আনা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের কাজ করছে। সংশ্লিষ্টদের আশা 2017 সালের মধ্যে পতিত জমি আবাদের আওতায় আনা সম্ভব হবে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের কৃষি ভাবনা দিবানিশি এই উদ্যোগের মাধ্যমে সিলেট বিভাগের অনাবাদী প্রায় 25,195 হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। গত বছরের অক্টোবর মাস থেকে সরকারের মাঠ পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে প্রারম্ভিক পর্যায়ে বিভাগের প্রতিটি উপজেলা থেকে একটি ইউনিয়ন নির্বাচন করে চাষাবাদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই উদ্যোগের সুফল পেতে শুরু করেছে জমির মালিকরা। কৃষিক্ষেত্রের একটা যে প্রকল্পের একটা মেশিন পাইছি আমরা পিআইসিডি থেকে। এই মেশিনটা দিয়ে পানি তুলাইয়া এই বনটা পুরাটু খুব সুন্দর ধান হয়েছে। 9 বছর আমি ক্ষেতর ধান দিয়ে আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাস খাইছি, কিন্তু এবারগু আমি 5 মাস পর্যন্ত খাইতাম পারবো। পাইলট প্রকল্পের মাধ্যমে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের শতভাগ জমি আবাদের আওতায় আনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতি জমিটা আবাদের আওতায় আনার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা যেগুলো বিশেষ করে আমরা রবিতে 888 হেক্টর আমাদের পতিত ছিল ইউনিয়নে, সেখানে আমরা 594 হেক্টর আবাদের আওতায় এনেছি। ইতোমধ্যে 66 ভাগ জমি আবাদের আওতায় আনা হয়েছে বলে বিভাগের শীর্ষ এই কর্মকর্তা জানান। বিএডিসি আগে যেখানে মাত্র 26টি এলএলপি ব্যবহার করত আমাদের টার্গেট এরিয়াতে, এবার তারা 95টি এলএলপি ব্যবহার করছে।
যার ফলশ্রুতিতে এই পর্যন্ত আমরা 66 ভাগ অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। সিলেট বিভাগে জমির পরিমাণ 7,89,000 হেক্টর, এর মধ্যে 4 লাখ হেক্টরের মতো জমি পতিত থাকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মালয়েশিয়া সরকার সেদেশে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া 2 লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে নতুন করে কাজের সুযোগ দেবে। সকালে সচিবালয়ে কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমি গিয়েছিলাম মালয়েশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2016। তাদের দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার হামিদি, তার সাথে আমার বৈঠক হয়েছে। সেখানে আমাদের অনেকেই আছেন যাদের জন্য আমাদের নতুন করে তারা সুযোগ সৃষ্টি করে দেবেন। এটাকে বলে রিহায়ারিং। প্রায় 2 লক্ষের মতো লোক আছে। ভারতের সঙ্গে শিগগির তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফেরাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মনমোহন সিং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে বলে গেছেন যে এমওইউটা হয়েছে, এটা এক সময় সিগনেচার হবে, উনি সময় চেয়েছিলেন। এবং জনাব নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আছেন তিনিও বলে গেছেন। সুতরাং দুজন প্রধানমন্ত্রী যখন বলেছেন এটা ডেফিনেট, আমি আশা করি যে এই চুক্তিটা হবে। তবে কখন হবে এই বলাটা ঠিক হবে না। তবে আমি বিশ্বাস করি তিস্তা চুক্তি ভারত যেহেতু কথা দিয়েছে এটা হবে। পায়রা বন্দরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব। সকালে বাংলাদেশ ভারত নৌ সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্তের কথা জানান তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং ভারতের পক্ষে দেশটির নৌ সচিব রাজীব কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল ও প্রোটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস সংক্রান্ত সমঝোতা, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের জন্য চুক্তি এবং লাইট হাউসেস ও লাইট শিপস বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের মধ্যে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তিগুলো স্বাক্ষর হতে পারে। এটা 2টি বন্দর আমাদের ভারত কর্তৃপক্ষ আপনার ব্যবহার করতে চাচ্ছে ওনারা। তো সেই বিষয়ে যে কিভাবে বন্দরগুলো তারা ইউজ করবে, কোন পদ্ধতিতে ইউজ করবে, কিভাবে ইউজ হবে, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটা এগ্রিমেন্ট আজকে আমরা চূড়ান্ত করব, যেটা ড্রাফট করা হয়েছে। এর ক্ষেত্রে ফি এর আজকে নির্ধারণ করব না আমরা। ওই নৌ প্রোটোকলের ক্ষেত্রে আপনার এসওপিতেই ফিটা উল্লেখ আছে, এইখানেও আপনার এসওপিতেই ফিটা উল্লেখ থাকবে। ভারত আমাদের পায়রা পোর্টের এই টার্মিনালটি নির্মাণ করবে। এটা পিপিপি হতে পারে, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে, যে কোনো একটা পদ্ধতি, এটা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। দুপুরের সময় আরো থাকছে। ইন্দোনেশিয়ায় 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত 1/2 ব্যাপক ক্ষয়ক্ষতি। শিশুদের শ্রমেই তৈরি হচ্ছে দেশের কোটি কোটি শিশুর পাঠ্য বই। যে শিশু স্কুলে যাওয়ার কথা সেই বয়সে তারা বই বানাতে ব্যস্ত সময় পার করছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিতে নতুন বইয়ের কাগজ পরিবহন, প্রেসে কাগজ যোগান দেয়া, বাধাই সহ অন্য সব কাজে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য শিশু শ্রমিক। এদিকে অভিযোগ খতিয়ে দেখে আগামীতে টেন্ডার দেওয়ার সময় শিশু শ্রম নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। 9 বছরের অক্ষর জ্ঞানহীন ইউসুফ কাজ করছেন তার মতো লাখ লাখ শিশুকে বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে। অবাক লাগলেও এমনই চিত্র দেখা যাবে মাতোয়াইলের বিভিন্ন ছাপাখানায়। কেবল ইউসুফ নয়, অনেক শিশুই দিনরাত কাজ করছেন এই ছাপাখানাগুলোতে। আর্থিক অনটনে পড়ে কেউ বা পারিবারিক বিচ্ছেদ, আবার কেউ অনাথ হওয়ায় বই কাঁধে স্কুলে যাওয়ার বয়সে পাঠ্য বই তৈরির বিভিন্ন কাজ করছে তারা। কি লেখা এখানে? ছোটবেলা থেকে স্কুলে গেলাম। জানাই এইগুলো তো স্কুলের বই, সেটা জানো? এগুলো তো স্কুলের বই, সেটা জানো? আসলে টাকা না, আব্বা মারবে দেওয়ার জন্য। মালিক পক্ষের দাবি তারা কোনো শিশুকে দিয়ে কাজ করাচ্ছেন না। আর এ ধরনের অভিযোগ খতিয়ে দেখে আগামী বছরগুলোতে টেন্ডার দেওয়ার সময় শিশু শ্রম নিষিদ্ধের শর্ত জুড়ে দেওয়া হবে বলে জানালেন কর্তৃপক্ষ। হয়তো বা ঢুকছে দেখতে, বাইরে থেকে ঢুকতে পারে। শিশু শ্রমিক আমাদের এখানে এত হার্ড কাজ করতে পারবে না। প্রথম বার্থ সার্টিফিকেট দেখে আমরা যখন নিয়োগ দিই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবকিছু মিলে
তার ভোটার আইডি কার্ড, তার নিয়োগপত্র, তার চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার পরে আমরা নিয়োগপত্র দিই। আমরা এটা খতিয়ে দেখব, যদি থাকে তাহলে ভারী অন্যায়। আগামী বছর আমরা যে টেন্ডার কার্যক্রম করব, টেন্ডার শিডিউলে এই শর্তটি যুক্ত রাখতে, যাতে শিশু শ্রম তাদের মুদ্রণ শিল্পে ব্যবহৃত না হয়। শিশুশ্রম অবৈধ জেনেও নামমাত্র মজুরিতে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা, এমনকি কখনো কখনো মধ্যরাত পর্যন্ত এদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন মালিকরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দেশে বাড়ি ভাড়া নীতিমালা থাকলেও সে সম্পর্কে কোনো পক্ষের সুস্পষ্ট ধারণা না থাকায় এ নিয়ে চলছে চরম নৈরাজ্য। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো ভাড়া বাড়ান বাড়ির মালিকরা। সেক্ষেত্রে অনেকটা অসহায় ভাড়াটিয়ারা। আইন সম্পর্কে সাধারণদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতিমালা আধুনিকায়নের কথা বলছেন আইনজীবীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। প্রায় 2.25 কোটি মানুষের এই রাজধানীতে 90% মানুষই জীবিকার তাগিদে শিকড় ছেড়ে বাসিন্দা হয়েছেন ঢাকা নামক এই মেগা সিটির। তবে এখানে বাসা ভাড়ার পেছনে চলে যায় তাদের আয়ের 60%। সেই সাথে বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানোর প্রবণতায় আতঙ্কে থাকেন অধিবাসীরা। বাড়িওয়ালা ভাড়াটিয়া এই দ্বন্দ্ব দিন দিন যেন চিরবৈরী সম্পর্কে রূপ নিচ্ছে। কিন্তু দেশে বাড়ি ভাড়া নীতিমালা সম্পর্কে জানে না দুপক্ষের কেউ। ডিসেম্বর মাসে ওনারা একটা নোটিশ ধরাইয়া দেয়, বিজ্ঞপ্তি, সেখানে দেখা যায় 2000, 1000, 3000 করে বাড়ি ভাড়া বাড়ে। বাড়তি ভাড়াটা আপনার ইনকামের সাথে অ্যাডজাস্ট করার জন্য ইউ হ্যাভ টু চেঞ্জ টু আদার লোকেশন। বর্তমান 10,000 টাকায় থাকতেছি, যদি 2000 টাকা দিয়ে আমার অন্য দিকে প্রভাব পড়ে। না, আমি সরকারের নিয়ম কখনো জানি নাই, দেখিও নাই কখনো। সরকার নীতিমালার কাছে আমরাও জানি, এরকম কোনো আমাদের কাছে কোনো সার্কুলারও পাই না, কিছুই না যে আমরা সেটার উপরে ভিত্তি করে ভাড়া নির্ধারণ করব। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই জনগণ এই নীতিমালা সম্পর্কে জানে না বলে অভিমত ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। সরকারের কোনো প্রচার নাই। এই যে বাড়ি ভাড়া আমি ইচ্ছা মতো আমার বাড়ি ভাড়া ভাড়াইলে আমার জন্য যে প্রতিকার আছে এবং আমার জন্য যে এটা একটা শাস্তির ব্যবস্থা আছে। 1991 সালে তৈরি বাড়ি ভাড়া নীতিমালা বর্তমান সময়ের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলছেন আইনজীবীরা। আর জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান মেয়র সাইদ খোকন। ইফেক্টিভ এলিমেন্টগুলোকে সন্নিবেশিত করে আরো যুগোপযোগী করতে হবে, কেননা এইটা একজন ভাড়াটিয়ার বসবাসের সাথে সম্পর্কিত। রেইন কন্ট্রোল অধিদপ্তর রয়েছে, তারা এই বিষয়টা দেখাশোনা করে। জনগণকে আমরা সচেতন করতে চাই যাতে বাড়ি ভাড়া সহনীয় পর্যায়ে থাকে। ক্যাবের তথ্য মতে গত 24 বছরে দেশে বাড়ি ভাড়া বেড়েছে 372%। আর 2016 সালে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে গড়ে 6.33%। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। 2500 বছরেরও বেশি সময়ের ইতিহাস ধারণ করে রাখা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন নগরী বগুড়ার মহাস্থানগড়। মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের নিদর্শনের এই নগরীকে এবার সার্কের কালচারাল রাজধানী ঘোষণা করায় স্থানীয়রা বেশ খুশি। ঐতিহাসিক এই স্থানটিকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রাচীন এই নগরীকে দেখতে ও জানতে প্রতিদিনই মানুষের ঢল নামে এ স্থানে। সম্প্রতি এটিকে ঘিরে বগুড়াকে সার্ক কালচারাল রাজধানী ঘোষণা করায় মানুষের আগ্রহের মাত্রা বেড়ে গেছে। দর্শনার্থীদের মতে বিশ্বের অন্যান্য পর্যটন স্থানগুলোর মতো এখানে সুযোগ সুবিধা বাড়ানো হলে ভ্রমণকারীর সংখ্যা অনেক বাড়বে। ঐতিহাসিক জায়গাগুলোতে যেরকম ফ্যাসিলিটিস থাকে, এটা যদি এখানে থাকে তাহলে আরো ভালো লাগবে। বিদেশিরা যেন ভালো করে দেখতে পারে, সিকিউরিটির প্রয়োজন আছে, পরিবেশটা একটু স্বচ্ছ করতে হবে। পর্যটকরা আসবে দেশে এবং এটা দেখতে আসবে নিদর্শন, এটা আমাদের দেশের জন্য গৌরব অর্জন করবে। ইতিহাস ঐতিহ্যের অসংখ্য স্মৃতিচিহ্ন মহাস্থানগড় এলাকার 15 কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ এলাকাকে সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণীয় করে গড়ে তুলতে কাজ করছে সরকার। স্থলগুলোকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই আমাদের সাটিডিপি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। সেই প্রজেক্টের আওতায় অনেকগুলো অবকাঠামো নির্মাণ করা হয়েছে দর্শক পর্যটকদের সুবিধার জন্য। 1 বছরের জন্য সার্ক কালচারাল রাজধানী ঘোষণার মধ্য
দিয়ে প্রাচীন নগরী মহাস্থানগড়কে ওয়ার্ল্ড হেরিটেজে স্থান করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই প্রোগ্রামটি আমরা সর্বাত্মকভাবে তাদেরকে এটা আমরা সহযোগিতা করতে চাই। মহাস্থানগড়কে একটা পৌরসভা হিসেবে ঘোষণা করুক, যাতে আরো এটি মানসম্পন্ন হবে। 1879 সালে প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহ্যাম। তার মতে পরিব্রাজক ইয়ান সাং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তিনি 700 বৌদ্ধ ভিক্ষুকে অধ্যয়নরত অবস্থায় দেখেন। এখানে গৌতম বুদ্ধ কিছুদিন অবস্থান করে তাদের দীক্ষা দেন এবং বিশ্রাম নেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ইন্দোনেশিয়ায় 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। বুধবার মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় সিগলি শহর থেকে 19 কিলোমিটার দক্ষিণ পূর্বে, ভূমি থেকে 8.2 কিলোমিটার গভীরে। শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কে বহু মানুষকে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। এছাড়াও বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকার বিদ্যুৎ সংযোগ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে রেডক্রস সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। এছাড়াও উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। Ego Syahrial juga menambah terasa di daerah Biren, Sigli, dan pesisir Aceh bagian utara. বিপিএল এর খবর। বিপিএল এর ফাইনাল নিশ্চিতের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী রাজশাহী কিংস ও প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া খুলনা টাইটান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45টায়। চিটাগং ভাইকিংসের বিপক্ষে নাটকীয় জয়ে এখনো ফাইনালে খেলার স্বপ্ন টিকে আছে রাজশাহীর। ব্যাটে বলে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ড্যারেন স্যামি। দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ ভালো করলেও ব্যাটিং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর। ছন্দে নেই এবারের আসরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমানও। তারপরও ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে রাজশাহী। অন্যদিকে ঢাকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হারলেও এখনো ফাইনালে খেলার সুযোগ আছে খুলনার। প্রথম কোয়ালিফায়ারে করা ভুল শুধরে তারাও মুখিয়ে আছে প্রথম আসরেই ফাইনালে খেলতে। লিগ পর্বে প্রথম দেখায় খুলনা জয় পেলেও পরের দেখায় জয় তুলে নেয় রাজশাহী। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 জনের হদিস না মিলতেই আরও 2 তরুণ উধাও। জঙ্গিরা কৌশল পাল্টে পুনর্গঠিত হচ্ছে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। 2021 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,000 মেগাওয়াটে উন্নীত করা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন। শিশুদের শরীরের ওজনের 10% বেশি ভারী স্কুল ব্যাগ বহন করতে দেয়া যাবে না, হাইকোর্টের রায়। মন্ত্রণালয়কে মনিটরিং এর নির্দেশ। এবং প্রত্যাশা মতোই এগোচ্ছে বাংলাদেশের কৃষি খাত। স্বাধীনতার 4 দশক পর মূল্যায়ন বিশ্ব ব্যাংকের। বিপণন ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।